আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা রূপকথা রাজ্য সম্পর্কে জানবো এবং সেখানে তদন্ত চালাবো, কারণ এই রূপকথা রাজ্যটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু এর ধ্বংসের পিছনে নাকি কেউ দায়ী না, সবাই নিজেকে নির্দোষ মনে করে। চলুন আজকে আমরা ভিডিওর শেষ পর্যন্ত গিয়ে এটা নির্ণয় করি যে এই রাষ্ট্র ধ্বংসের পিছনে আসলে দায়ীটা কে। রূপকথার সেই রাজ্যটির নাম হলো বঙ্গপুরী। তো এই বঙ্গপুরীতে আজকে যেরকম গণতন্ত্র পদ্ধতিতে সরকার নির্বাচিত হয়, ঠিক সে সময়ও কিন্তু রাজা নির্বাচিত হতো সেই গণতান্ত্রিক পদ্ধতিতে। তো গণতান্ত্রিক পদ্ধতিতে রাজা নির্বাচনের ধাপটাও আমাদের যে বর্তমান বাংলাদেশে যেরকম নির্বাচন ধাপ রয়েছে ঠিক একই ধাপ, ঠিক আছে, একইভাবে মেম্বার চেয়ারম্যান তারপর শুরু করে এরকম ভাবেই। তো সর্বপ্রথম প্রান্তিক পর্যায়ে যে নির্বাচনটা হতো সেটা নির্বাচন ছিল মিয়া নির্বাচন করা, অর্থাৎ একটা এলাকার মধ্যে একটা মিয়া নির্বাচন করা। এখন এই মিয়া নির্বাচনে কিন্তু অনেকজনে দাঁড়াতো, ঠিক আছে, দেখা যেত যে 3-4 জন করে দাঁড়াতো, একটা ছোট একটা জায়গার মধ্যে 3-4 জন করে দাঁড়াতো সেই জায়গাটাতে নির্বাচিত হওয়ার জন্য। তো এর জন্য কি হতো যে এই মিয়ারা টাকা ইনভেস্ট করতো। কেন টাকা ইনভেস্ট করতো? কারণ 3-4 জন একটা প্রতিযোগিতা, যে বেশি টাকা দিবে এই প্রজারা ঠিক তাকেই গ্রহণ উপযুক্ত করবে এবং তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। এজন্য মিয়ারা এই জনগণকে টাকা দিত এবং বলতো যে আমি তো এই টাকা দেওয়ার জন্য দোষী না, কারণ আমি যদি বেশি টাকা না দিই তাহলে তো আমি নির্বাচিত হব না, জনগণ চাচ্ছে একটু চাটা খাওয়ার জন্য, তো দিয়ে দিলাম। এখন এই মিয়ার কাছ থেকে জনগণ আবার টাকা নেয়। এখন জনগণ বলে মিয়া নির্বাচিত হওয়ার পরে অনেকগুলো অনুদান আসে, সে অনুদানের টাকা সে মারে দেয়। এজন্য কি করব, যে আমরা আগে থেকে কিছু টাকা নিলাম, একটু চাটা খাইলাম, এটা আর কি, এটা কি আমাদের, এটা তো এটা ন্যাচারাল বিষয়, ভোটে দাঁড়াইছে, একটু চাটা খাওয়ার তো টাকা দিতেই পারে। তো এইভাবে দেখা যায় যে একটা মিয়া নির্বাচনের জন্য এর 1 থেকে 3 লক্ষ পয়সা লাগে। তো একটা মিয়া নির্বাচনে 1 থেকে 3 লক্ষ পয়সা লাগে। তো সেই পয়সাটা কিন্তু মিয়া খরচ করেছে তার নির্বাচনের জন্য। ঠিক একইভাবে কয়েকটা এইরকম মিয়ার অঞ্চল নিয়ে একটা করে চৌধুরী নির্বাচিত করা হয়। তো চৌধুরী নির্বাচনে ঠিক একইভাবে জনগণ কি করে, সেখানকার প্রজারা কি করে, যে অনেকগুলো টাকা নেয়। সে টাকার পরিমাণটা এরকম যে 5 থেকে প্রায় 10 লক্ষ পয়সা। এক্ষেত্রেও প্রজারা বলে যে চৌধুরী নির্বাচিত হবে, অনেকগুলো টাকা সেও তো ইনকাম করবে, তো আমরা একটু চাটা খাওয়ার জন্য একটু একটু বাড়িয়ে নিলাম, এরকম আর কি। চৌধুরীও একইভাবে বলে যে এদেরকে টাকা না দিলে আমার প্রতিপক্ষ দল রয়েছে, সে এদেরকে আরো বেশি টাকা দিবে, যার ফলে আবার বেশি টাকা দিলে এ নির্বাচিত হবে। এভাবে চৌধুরী কিন্তু টাকা দেয়। দুই পক্ষে কিন্তু প্রজা এবং চৌধুরী কেউ কিন্তু দোষী না। এরপরে আসে যে উপ অঞ্চল চৌধুরী, ঠিক একইভাবে নির্বাচিত হয়, প্রজার একইভাবে চা খাওয়ার টাকাও নেয়, সেও দেয়। এক্ষেত্রে কিন্তু দুজনেই আবার দোষীও না, দুজনের কাছে যুক্তিও রয়েছে। ঠিক এর আবার খরচ হয় প্রায় 15 থেকে 20 লক্ষ পয়সা। এরপরে নির্বাচনে আসে সেটা হলো মাতব্বর। তো মাতব্বর নির্বাচনের ক্ষেত্রে ঠিক একই রুলস। মাতব্বর একটা বিশাল একটা জায়গা ধরে হয় এবং শহর কেন্দ্রিক হয়, শহর জুড়ে যতটুকু জায়গা থাকে। তো মাতব্বর নির্বাচনে দেখা যায় আরো টাকা ঝনঝনানি থাকে, সেখানে দেখা যেত যে তাদের 20 থেকে 30 লক্ষ পয়সা লাগতো। ঠিক একইভাবে কেন্দ্রীয় পর্যায়ে একদমই রাজার পরের আসনটা সেটাও নির্বাচিত হতো, সেটা হলো মন্ত্রী। এই যে মন্ত্রী নির্বাচিত হতো, এখন মন্ত্রী তো আরো বিশাল পয়সার অধিকারী, বিশাল টাকা বাড়ি তার। এজন্য জনগণ কি করতো, মন্ত্রীর কাছ থেকে আরো বেশি বেশি আশা করতো যে নির্বাচনের আগে আরো বেশি বেশি, আমাদের তখন চায়ের চেয়ে তখন কফি থাকলে মানে কফি যাবে, এরকম একটা বিষয় ছিল। তো এই যে মন্ত্রীর কাছ থেকে যে চা বা কফি খাওয়ার টাকা নেয় এবং রাজা সেটা দেয়, রাজা মন্ত্রীকে দেয় এবং সেই মন্ত্রী আবার প্রজাকে দেয়। এবং মতের বিষয় হলো এই রাজাকে যে টাকাটা দেয় না, কারণ মন্ত্রীরা নির্বাচিত হয়, রাজা নির্ণয় করে, এজন্য রাজাকে আবার যে টাকা দেয় সে হলো কোম্পানি। তখনকার যুগে না অনেকগুলো বড় বড় কোম্পানি ছিল, যেমন তন্দুরের কোম্পানি, পানি এরকম, বিস্কিটের কোম্পানি, এরকম অনেকগুলো কোম্পানি ছিল, জাহাজ বানায়, নৌকা বানায়, এরকম কোম্পানি ছিল। সে কোম্পানি অনেক অনেক কোটি কোটি পয়সা দেয় রাজাকে। কি জন্য দেয়? যে সে মন্ত্রীকে দিবে, মন্ত্রী আবার প্রজাকে দিবে, প্রজারা মন্ত্রী নির্বাচিত করে, মন্ত্রীরা রাজা নির্বাচিত করবে।
এখন এই কোম্পানিগুলো দিয়ে রাজা নির্বাচন করে, মন্ত্রীরা রাজা নির্বাচন করে, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম হয় এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রজা টাকা পায়। এখন মজার বিষয় হলো যে যখন সবাই নির্বাচিত হয়ে গেল, চিত্রপটটা তো যেমন প্রজারা চেয়েছিল ঠিক তেমনই হয়েছে, যে তারা তো টাকা মারবে, এজন্য আমরাও টাকা চাইছি। এরকম দেখা গেল যে মিয়া 1 থেকে 3 লক্ষ টাকা যে খরচ করে, সে আবার 1 থেকে 3 লক্ষ টাকা আরো ইনকাম করে, অর্থাৎ প্রায় 2 থেকে 6 লক্ষ টাকা ইনকাম করে। এবং এই টাকাটা তো আর তার বেতন থেকে ইনকাম করা সম্ভব না, এই জন্য দেখা যায় যে তার কাছে যতটুকু চাল ডাল আসে সবটুকু মেরে দিয়ে দেখে যে 2 থেকে 6 লাখ টাকা একখানে করে রাখে, যে আমার এখানে তো 1 থেকে 3 লক্ষ টাকা খরচ ছিল, পরে তো আবার নির্বাচনে তাকে যাইতে হবে, তখন তো আরো টাকা লাগবে। এর জন্য সে কি করতো, 2 থেকে 6 লক্ষ টাকা আগে এক সাইডে করে রাখতো। তারপরে উদ্বৃত্ত ভাবে যে টাকা পয়সা সে পাইতো, দুর্নীতি করে হোক আর বেতন থেকে হোক, সেটা ছিল তার লাভ। ঠিক একইভাবে চৌধুরী ওইভাবে তার দ্বিগুণ টাকা আগেই সাইড করে রাখতো। এতে কার কি হয় আর সেটা তো দেখার বিষয় নেই, কারণ প্রজারাও কিন্তু সে সময় জানতো যে এরা এটা করবে, কারণ প্রজারা তো এদের কাছে অনেকগুলো টাকা নিয়ে নিছে অলরেডি। এরাও ঠিক একই যে করতো, যে প্রজারা তো জানে তারা তো আগে আমাদের কাছ থেকে টাকা নিছে, এজন্য কি হতো, এরা এরকম করে ডাবল ভাবে ইনকাম করতো। পরের বার তো দিতে হবে না, পরের বার হেরে গেলে তো পুরোটাই আবার লস, এজন্য তারা দ্বিগুণ ভাবে ইনকাম করতো। ঠিক একইভাবে চলে আসছে। এখন মন্ত্রী পর্যায়ে এসে দেখা যায় যে এদের টাকা পুরাটাই দিছে কোম্পানি। এখন কোম্পানি কি করে, যে বিভিন্ন ব্যবসার পণ্যগুলোর দাম বাড়িয়ে দেয়। দেখা গেল যে একটা পণ্যের টাকা 2 টাকা ছিল, সে সেটাকে বাড়িয়ে 4 টাকা করলো। এখন প্রজারা তো সবাই রাজার কাছে চলে গেছে, হায় হায় 2 টাকার পণ্য 4 টাকা দ্বিগুণ হয়ে গেছে, রাজা আপনি কিছু করেন। রাজা তো কি করবে, রাজা তো হয়েছে মন্ত্রী দিয়ে, আর মন্ত্রীর তো টাকা সম্পূর্ণটা দিছে কোম্পানি। এখন কি করে রাজা, পরে কোম্পানির সাথে বসে মিটিং শুরু করলো। কি মিটিং, যে ঠিক আছে 1 টাকা বা 4 পয়সা এরকম কমান। তখন দেখা গেল তো এখান থেকে 3 টাকা হয়ে গেল। তার মানে কোম্পানি এখানে বিশাল একটা প্রফিট করে ফেললো। প্রত্যেকেই কিন্তু একইভাবে চললো। চলার এক পর্যায়ে দেখা গেল এই বঙ্গপুরীটা ঋণ দিয়ে ভরপুর হয়ে গেল। সারা বিশ্ব থেকে ঋণ টিন করে একবারে অবস্থা খুবই খারাপ। কিছুদিন পরে দেখা গেল যে দেশের 1-5টা রাজ্যের 1-5টা বিক্রি করলো, 5টা বিক্রি করলো, এভাবেই চলতে থাকলো। কিন্তু একদিন সবাই রিয়েলাইজ করতে বসলো, হায় হায় দেশে এরকম অবস্থা, এটা দেশের জন্য দোষী আসলে কে? তখন এরা মিয়াকে ধরলো। তখন মিয়া তো তার যুক্তি দেখাইলো যে তোমরা তো টাকা চাইছো, আমি দিছি, আমার কি করা, আমি তো এরকম দ্বিগুণ তুলছি। প্রজারা তো বললো ঠিক ঠিক, সেও তো জানতোই। চৌধুরীর কাছে গেল একইভাবে। এখন কথা হলো সবগুলো জানতে চাচ্ছে কিন্তু প্রজা, যে এরকম কেন হলো, দেশ কেন বিক্রি হলো। কিন্তু প্রজারা কেমন নিজের দিকে তাকাচ্ছে না। সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখলো হায় হায় সবাই তো নির্দোষ, যাকে বসে না কেন সবাই নির্দোষ, কিন্তু দেশটা ধ্বংস হয়ে গেল। এখন আপনি আমাকে বলেন তো, এই যে দেশটা ধ্বংস বা রাজ্যটা ধ্বংস হয়ে গেল, আমাদের কল্পনার সেই বঙ্গপুরী, আসলে এখানে দোষ আসলে কার? এই মিয়া চৌধুরী বা উপ-অঞ্চল চৌধুরী মাতব্বর, এরা কিন্তু সংখ্যায় খুবই কম। প্রতি 5 বছরে 1-2 জন করে আসে, এরকম কয়েক হাজার লোক হবে শুধু। এই লোকগুলো কিন্তু গোটা রাষ্ট্রটাই বা রাজ্যটাই ধ্বংস করে দিল। কিন্তু প্রজারা শেষ পর্যন্ত কিন্তু তাকেও দোষী করতে পারলো না, নিজেও দোষী হলো না, কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রটা ধ্বংস হয়ে গেল। এখন মজার বিষয় হলো, এখানে আসলে দোষীকে বা নির্দোষকে, এই বিষয়টা এখন পর্যন্ত ভাঙা যাচ্ছে না। আমি নিজেও ভাঙতে পারছি না, আপনি ভাঙতে পারছেন কে? আপনার আশপাশে যদি এরকম কিছু হয়ে থাকে যে আসলে দোষীটা কে, তাহলে আপনি কমেন্টে বলতে পারেন।